দৌলতদিয়া পল্লীতে যাব আমি। ওখানে গেলে আমি শান্তি নিতে পারবো। দৌলতিয়া পল্লীতে কেন যাবি? ওখানে কি কোনো ভালো মানুষ যায়? হুম, খারাপ মানুষ তো যায়। আমি সেই খারাপ মানুষটাই হতে চাই। দেখ মামুন, তুই কিন্তু প্রচুর পাগলামি করছিস। এমন করে পাগলামি করিস না, সব ঠিকঠাক হয়ে যাবে। সর আমার আমার চোখের সামনে থেকে। আমি একবার যখন বলেছি দৌলতদিয়া যাব, তখন আমাকে আটকে রাখার মতো শক্তি কারণ নেই। মামুন নিজের বলা কথাটা শেষ করতেই মিমের কাঁধের উপর আলতো করে মৃদু ধাক্কা দিল। মিম মামুনের সামনে থেকে সরে যেতেই মামুন হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। মিম মামুনের চলে যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। কি করে মামুনকে আটকাবে সে? সেই অধিকার তো মিমের নেই। মামুন আর মিমের মাঝে তেমন কোনো সম্পর্ক নেই। মামুন হলো মিমের মামাতো ভাই, আর মিম হলো মামুনের ফুফাতো বোন। তাদের দুই ভাই বোন একে অপরের সাথে বন্ধুর মতো করে মিশে। মামুন একটা মেয়েকে ভালোবাসে, তার নাম হলো আফরিন। আফরিনকে পাগলের মতো করে ভালোবাসে মামুন। আফরিনের সাথে প্রেমের সম্পর্কটা শুরু হয় শপিং মলে গিয়ে। মামুন একটু একটু করে আফরিনের সাথে রোজ কথা বলতো। আর তাদের দুজনের এমন কথা বলার মাঝে কখন যে তাদের একে অপরের প্রতি ভালোবাসা জন্মায়, সেটা মামুন বলতে পারে না। আচমকা মামুনের সাথে আফরিন সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয়, যেটার কারণে মামুন পাগলের মতন হয়ে যায়। পাগলের মতো মামুন আফরিনকে খুঁজতে থাকে, কিন্তু আফরিনকে সে পায় না। মামুন মিমকে বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। মামুন কি করবে কিছু যেন সে বুঝে উঠতে পারছে না। হলদিয়া পল্লীতে আসলে কি কাজ চলে সেটা তো আর কারোর অজানা নয়। মামুন বাড়ি থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা চলে যায় দৌলদিয়ায়। দৌলদিয়া পল্লীতে আসতেই মামুন পুরো থ হয়ে যায়। যেমনটা সে ভেবেছে, আসলে এই জায়গাটা তেমন নয়। এখানে কাউকে জোর করে রাখা হয়নি, সবাই নিজেদের ইচ্ছে মতো থাকছে। মামুনকে বড়লোক ভেবে সবাই টানাহেঁচড়া করছে একবার তাদের সাথে সময় কাটানোর জন্য। মামুন কোনো মতে নিজেকে একটা আড়াল করে চলে নিয়ে জের মতো করে নিজের প্রিয়তমাকে খুঁজে চলেছে। আফরিন তাকে প্রেমের নামে ধোঁকা দিয়েছে, আর মামুন খোঁজ নিয়ে জানতে পেরেছে আফরিন এখানেই থাকে। মামুন সারাদিন খোঁজার পরেও আফরিনকে পেল না। রাত 3টের দিকে একজন লোক এসে মামুনকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে উঠল, এই যে ভাই, আপনাকে দেখে তো মনে হচ্ছে ভদ্রলোক, তা এখানে কেন? ও, বুঝেছি, ভদ্রতার মুখোশ আড়ালে নিজেকে খুঁজতে এসেছেন। পথচারী লোকটির কথা শুনে মামুনের দৃষ্টি পড়ল তার দিকে। মামুন লোকটির দিকে তাকিয়ে প্রশ্নসূচক কণ্ঠে বলল, আপনাকে আমি কিছু বলেছি? আপনি কেন আমাকে নিয়ে পড়লেন? আরে, আমাকে কিছু বলবেন তাই তো আপনাকে বলছি। আমি এখানকার দালাল। আপনার কেমন মাল লাগবে আমাকে বলুন, সব পাবেন এখানে। কেমন মাল মানে? আহা, বুঝতে পারলেন না? আমি বলতে চাইছি কচি মাল আছে, একটু মধ্যম মাল, একটু সিনিয়র মাল, আবার ভার্জিন মালও আছে। কিন্তু ভার্জিন মাল নিতে হলে টাকা বেশি দিতে হবে। লোকটা এই নিচু ধরনের কথা শুনে মামুনের সারা শরীরে রাগে গজগজ করে উঠল। মামুন তো আর কোনো বাজে কাজ করার জন্য এখানে আসেনি, শুধুমাত্র নিজের মনের মাঝে থাকা প্রশ্নের উত্তর খোঁজার জন্য এখানে এসেছে। মামুন লোকটির সাথে কোনো প্রকার তর্ক করল না। নিজের রাগকে সংযত করে নিজের মতো মাথাটা নিচু করে ফেলল সে। লোকটি মামুনকে মাথা নিচু করে ফেলতে দেখে ভীষণ শব্দ করে হেসে ফেলল। হেসে হেসে লোকটি মামুনকে উদ্দেশ্য করে বলল, আপনি তাহলে ডায়নাকে চাইছেন? এই মেয়েটা তো ভালো মাল না, এটাকে খেয়ে মোটেও মজা পাবেন না। আচ্ছা ভাই, আপনি আমাকে একটা কথা বলুন। আপনি কি এখানে সবাইকে চেনেন? আপনাদের রুচি দেখলে আর কিছু বলার ভাষা খুঁজে পাই না আমি। জাত মাগিকেই বেছে নিয়েছেন। চলুন আমার সাথে, নিয়ে যাচ্ছি আপনাকে। লোকটার কথা শুনে মামুন আপন মনে ভাবল, এই লোকটা যখন এখানকার সব কিছু ভালো করেই জানে, তবে এই লোকটাই তাকে সাহায্য করতে পারবে।
আফরিনকে খুঁজে বের করতে, যদিও লোকটির ভাব দেখে মনে হচ্ছে লোকটা ভালো লোক নয়, তবে টাকা দিলে হয়তো মামুনের পক্ষে ভালো কাজ করতে পারবে। মামুন নিজের ভাবনাকে বাস্তবে রূপ দিল। মামুন বসা থেকে উঠে দাঁড়ালো। মামুনকে বসা থেকে উঠে দাঁড়াতে দেখে লোকটির মুখে হাসির রেখার উদয় হলো। মামুন লোকটির সামনে দাঁড়াতেই লোকটি মামুনকে উদ্দেশ্য করে বাঁকা একটা হাসি দিয়ে বলল, আমি জানতাম আপনি এই কাজ করতে এসেছেন। পারবেন না নিজেকে সামলাতে। আশেপাশে এত মাল দেখলে কি আর নিজেকে সামলানো যায় নাকি? জিভে তো জল আসবেই। বাজে কথা বাদ দিয়ে আমাকে এটা বলুন, আমি যাকে চাইবো তাকে আপনি এনে দিতে পারবেন কিনা? পারবো না কেন? আমাকে আমার টাকা বুঝিয়ে দিলে আমি সব এনে দিতে পারবো। ঠিক আছে, আপনাকে আমি দিব টাকা। আপনি আমাকে এই ছবিটা দেখে বলুন, এই মেয়েটাকে কি এখানে পাওয়া যাবে? মামুন কথাটা বলতে বলতে নিজের পকেট থেকে ফোনটা বের করে নিয়ে লোকটির দিকে এগিয়ে দিল ফোন। মামুন লোকটির দিকে নিজের ফোনটা এগিয়ে দিতেই লোকটি মামুনের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ভালো করে পরখ করে দেখতে লাগলো ছবিটাকে। এই ছবিটা হলো আফরিনের, সেই আফরিন যাকে মামুন পাগলের মতো ভালোবাসে। মামুন লোকটিকে ছবি দেখাতেই লোকটির মুখটা কুঁচকে উঠল। লোকটি ফোনের স্ক্রিনে তাকিয়ে মামুনকে উদ্দেশ্য করে বলল, আপনি আমাকে বলুন আপনার কেমন মাল চাই। এই পলিতে যত মাল আছে সব চাইলেও পাবেন আপনি। আপনাকে আমি যেটা বলেছি সেটা করতে পারবেন কিনা? ভালো খারাপ আমি দেখে নিব। চিনি তো, আমি দালাল, আমাকে সবাই চেনে আর আমি সবাইকে। আপনি বলুন, আমি আপনার মনের মতো মাল আপনাকে এনে দিব। লোকটির কথা মতো মামুন লোকটির পেছন পেছন চলতে লাগলো। মামুনের হাত পা কাঁপছে ভীষণ। মামুন বুঝতে পারছে না তার হাত পা এমন করে কেঁপে চলেছে কেন। তার বুকের ভিতর অজানা এই ভয় কেন কাজ করছে, কিছুই ভেবে পাচ্ছে না মামুন। মামুন আর কথা না বাড়িয়ে লোকটির সাথে চুপটি করে হাঁটতে লাগলো। এত বড় পল্লী আর এত লোক, এত সব লোকের দিকে তাকিয়ে মামুনের ভীষণ উপহাস পাচ্ছে এই সমাজের লোকের উপর। দিনের আলোয় এইসব ভদ্রলোক রাতের আধারে নিজেদের আসল রূপে ফেরে। এই সমাজের লোকগুলো পতিতাদের দেখতে পারে না আর না পারে সহ্য করতে, তবে রাতের সেই আধারে সেই পতিতাদের বুকের মাঝে জড়িয়ে নিয়ে সুখ খোঁজে। মামুনের মাথায় আসে না যে এই সমাজের লোকগুলো গিরগিটেকেও হার মানায় কেমন করে, তাদের মধ্যে এত শক্তি আসে কি করে। মামুন আশেপাশে চোখ বুলিয়ে দেখছে আর হাঁটছে। রমরমা ব্যবসা চলছে এখানে। টাকার দেহের। মামুন লোকটির সাথে চলতে চলতে অনেক দূর আসলো। লোকটি আচমকা থেমে গিয়ে মামুনকে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিল কোথায় যেতে হবে। অতঃপর মামুনের থেকে টাকা নিয়ে চলে যায় সে। মামুন আর কিছু ভাবতে পারছে না। নিজের জেদটা যেন আরও প্রকট আকার ধারণ করেছে। ওই কালনাগিনীকে থেকে জানতেই হবে কেন এমন প্রতারণা তার সাথে করলো। মামুন রুমের দিকে এগিয়ে গিয়ে রুমের মধ্যে প্রবেশ করতেই মামুন দেখতে পেল তার ভালোবাসার প্রিয়তমা অন্য এক পুরুষের সাথে এক বিছানায় শুয়ে আছে। দৃশ্যটা দেখার পর মামুনের সারা শরীরে আগুন ধরে উঠল, কিন্তু এখন এখানে কিছু করতে পারবে না সে। মামুন মাথাটা নিচু করে ফেলতে আফরিন ওরফে ডায়না মামুনকে উদ্দেশ্য করে বলল, আহ, একটু অপেক্ষা কর জান আমার, তর্স হয় না একদম। একটা কাজ করছি তো, এটা শেষ করে তোকে দেব। আফরিনের কথার বিপরীতে কোনো প্রকার শব্দ মামুন করল না। চোখের পাতা ভারী হয়ে আসছে মামুনের। হৃদয়ের দহনটা যেন আরও বেড়ে গেল। মামুন মাথা নিচু করে আরও কয়েক মিনিট অপেক্ষা করার পর আফরিন রুম থেকে ছেলেটা নিজের প্যান্টের চেইন লাগাতে লাগাতে বেরিয়ে এলো। ছেলেটা চলে যেতেই মামুন ভিতরে প্রবেশ করলো। আফরিনের সামনে এসে মামুন দাঁড়াতেই আফরিন মামুনকে উদ্দেশ্য করে বলল, দেখ, ন্যাকামি করবিও না আর না আমি করতে পারবো। সারাদিনে অনেক খেলেছি, এখন বেশি খেলতে পারবো না। তাড়াতাড়ি কাজ শেষ করবি। আমাকে চিনতে পেরেছো আফরিন? আমি মামুন। তোকে আমি চিনতে যাব কেন? তাছাড়া আমি আফরিন না, আমার নাম ডায়না।
বাজে কথা বাদ দিয়ে আসল কাজ শুরু কর। আমাকে বোকা বানাতে পারবে না তুমি। আমি এখনো ভালোভাবে কথা বলছি, আমার মাথা গরম করবে না বলে দিচ্ছি। মাথা গরম করব না। আচ্ছা ঠিক আছে, করলাম না মাথা গরম। এবার বল সমস্যা কি, এখানে কেন এসেছিস? কেন এসেছি সেটা কি সত্যি জানো না তুমি? না জানি না, জানলে তো আর তোকে জিজ্ঞেস করতাম না। তাছাড়া এখানে সবাই যেই কারণে আসে, হয়তো তুইও সেই এক কারণেই এসেছিস। আমি এখানে কী কারণে এসেছি সেটা তোকে জানতে হবে না। আমি যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দে। আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। আমার যখন যেটা ইচ্ছা করবে আমি ঠিক তাই করব। তোর কাছে জবাব দিতে আমি বাধ্য না। এমন করে কথা বলিস না আমার সাথে। আমার রাগ সম্পর্কে তোর কোনো ধারণা নেই। আমি রেগে গেলে যে কি কি হতে পারে সেটা তুই নিজেও জানিস না। কি হবে, কি জানতে চাইছিস তুই? আমি জানতে চাই আমার ভালোবাসা নিয়ে প্রতারণা করার কি প্রয়োজন ছিল। আমি তো নিজে তোর জীবনে আসিনি। আমাকে প্রেমের প্রস্তাব তুই নিজেই দিয়েছিস, তারপর এমন করে আমায় ছেড়ে দিয়েছিস কেন? কারণ আমার ইচ্ছে হয়েছে তাই। আমি চাই না তোর সাথে সম্পর্ক রাখতে। তাছাড়া আমার রোজ রোজ নতুন নতুন লাগে, তাই আমি তোকে ছেড়ে দিয়েছি। ও, ভালোবাসার মানে তবে এটাই? আজ একজনের সাথে তো কাল অন্য কেউ। আমার হৃদয়ের পবিত্র অনুভূতির কোনো মূল্য নেই। ওসব ভালোবাসা দেখার কোনো সময় আমার হাতে নেই। আমার সাথে সবাই যেটা করতে আসে সেটা করতে না পারলে বিদায় হ। আফরিনের কথাটা শেষ হতেই যেন মামুনের মাথাটা গরম হয়ে উঠল। মামুন রাগে গজগজ করতে উঠে সজোরে আফরিনের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। মামুন আফরিনের গালে থাপ্পড় বসিয়ে দিতেই আফরিন নিজের গালের উপর হাত রেখে মাথাটা নিচু করে ফেলল। মামুন ভীষণ কর্কশ কণ্ঠে আফরিনকে উদ্দেশ্য করে বলল, আমি জানতাম তুই খারাপ, কিন্তু এতটা খারাপ সেটা জানতাম না। আমার ভুল হয়েছে, তোর মতো একটা নষ্টা মেয়েকে নিজের জীবনে নিয়ে এসেছিলাম আমি। মামুন আর কিছুই বলতে পারল না। একে তো মামুনের চোখ জ্বালা করছে, তার উপর এখন আফরিনকে কোনো যেন ভীষণ অসহ্য লাগছে তার। আফরিনের সাথে আর একটাও কথা বলতে ইচ্ছে করছে না মামুনের। মামুন নিজের পকেট থেকে কিছু টাকা বের করে আফরিনের মুখের উপর ছুঁড়ে মারল। অতঃপর বেরিয়ে গেল রুম থেকে। রাস্তা দিয়ে হেঁটে আর আপন মনে চিন্তা করছে মামুন, এই সমাজের কিছু সংখ্যক মেয়েরা এত নিচে নামতে পারে কেমন করে? ভালোবাসা নামক বিজনেসটা তারা এত সুন্দর করে করতে পারে যে দেখে মোটেও বোঝার উপায় নেই যে এটা প্রতারণা হচ্ছে। মামুনও আফরিনের পাতা ফাঁদে পা দিয়ে ফেলে, আর দিন শেষে এক বুক কষ্ট আর হতাশা নিয়ে নিজের নীড়ে ফিরতে হয় মামুনকে। এই সমাজের সবথেকে কষ্টকর কাজের মতো একটা কাজ হলো মুখ আর মানুষ চেনা। দুটোই ভীষণ কষ্টকর কাজ। মামুন দৌলতদিয়া পল্লী থেকে সোজা নিজের বাড়ি ফিরে এলো। বাড়ি এসে একটা লম্বা শাওয়ার নিল সে। আর কখনো আফরিনের কথা বলার ইচ্ছে তার মনের কোণে জাগবে না। আর না জাগবে আফরিনকে নিয়ে কোনো চিন্তা। আজ থেকে মামুন আর নিজের মতন করে বাঁচতে শিখে নিবে, আর কাউকে তার প্রয়োজন পড়বে না। মামুন ফ্রেশ হয়ে নিয়ে নিজের রুমে আসতেই মিম চলে আসলো মামুনের রুমে। মিম মামুনের রুমে এসে দেখতে পেল মামুন বিছানায় বসে আছে। মিম মামুনকে বিছানায় বসে থাকতে দেখে মামুনের পাশে গিয়ে বসলো। মিম মামুনের পাশে গিয়ে বসতেই মামুন মিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই হঠাৎ করে আমার রুমে এসেছিস কেন? কেন রে, তোর রুমে আসার অনুমতি কি আমার নেই নাকি? আচ্ছা, কিন্তু কি দরকার বল? আমার এখন একটু একা থাকার প্রয়োজন আছে। আমাকে একটু একা থাকতে দে। একা থাকলে কি সব কিছুর থেকে নিজেকে আড়াল করতে পারবি? পারবি কি নিজের মনকে শান্ত করতে? পারবি না তো। তবে আমি কি করব? আমি বুঝতে পারিনি আমি এমন করে ঠকে যাব। আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না মিম। চুপ! একটা রাস্তার বাজারের মেয়ের জন্য তুই নিজের জীবন শেষ করে দিবি? তাতে কি ওই মেয়ের কিছু হবে? তোর জীবনটা আমাদের কাছে খুব জরুরি। তোকে বেঁচে থাকতে হবে আমার জন্য। হুম। কি? আমার বুকে আয়, দেখ শান্তি পাস কি না। মিম মামুনকে নিজের বুকে টেনে নিতেই মিমকে জড়িয়ে ধরে মামুন কান্না করতে লাগলো। বুকটা যেন তার ফেটে যাচ্ছে। এই বুকের ভিতর থাকা কষ্টটা যেন মামুনকে শান্তিতে থাকতে দিচ্ছে না। ভালোবাসার মাঝে এতটা কষ্ট লুকিয়ে থাকে, এটা যদি মামুন বুঝতে পারত, তবে হয়তো আর কাউকে ভালোবাসার ইচ্ছে জাগতো না তার বুকের মাঝে। আমরা ভুল তখনই করি যখন
নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসা দিই। আর যোগ্য লোকটাকে দিনের পর দিন অবহেলা করে ফিরিয়ে দিই। ভালো থাকুক ভালোবাসা। মামুনের জন্য সবাই দোয়া করবেন। নিজের জীবনে যেন আর কখনো এমন কোনো মানুষের সাথে নিজেকে না জড়াতে পারে সে। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন, যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।